পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে যবে থেকে রাজ্যপাল জগদীপ ধনখড় এসেছেন তবে থেকেই রাজ্য বনাম রাজ্যপাল এই বিষয়টা একেবারে শিরোনামে এসেছে, খবরের শিরোনামে এসেছে প্রায় প্রত্যেক দিনই। আর তারই একেবারে চরম আবহ তৈরি হয়েছে, চরম আকার দেখা গিয়েছে ইদানিংকালে। বিশেষ করে বিধানসভায় যখন বি.আর. আম্বেদকরের জন্মদিন যেদিন পালন করা হলো, সেই দিনই তার প্রতিকৃতিতে মাল্যদান করার পর আমরা দেখলাম যেভাবে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর থেকে সেই পারদ আরও চড়তে থাকলো, অর্থাৎ রাজ্যপালের যে সংঘাত, সেই রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাতে পারদ আরও চড়তে শুরু করলো এবং তারপর একের পর এক ঘটনা প্রবাহ। এবং এরই মধ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইটারে ব্লক করলেন রাজ্যপালকে এবং তারপর তিনি আজকে যেটা বলেছেন, আজকে যা বললেন সেখানে একেবারে নজিরবিহীন ভাষায় তিনি যা বলেছেন যে তাকে বারবার বিরক্ত করা হয়, তাকে গালাগালি দিয়ে তার বিরুদ্ধে টুইট করে তাকেই ট্যাগ করা হয় এবং ভীষণ তিনি যে কথাটা বলেছেন যে তাকে বিরক্ত করা হয়, তার পাল্টা এসেছে রাজ্যপালের কাছ থেকেও। তিনি বলেছেন কোনো রকম যদি এমন বিষয় উঠে আসে তার টুইটারে তাহলে তিনি সেই বিষয়টা যেন সামনে আনেন এবং কোনো রকম দুর্নীতি যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে তিনি ইস্তফা দেবেন, কথাও বলেছেন। কিন্তু সব থেকে বড় বিষয়টা হলো এটাই, রাজ্য বনাম রাজ্যপালের এই সংঘাত আর কতদিন চলবে, আর কতগুলো আকার আমরা দেখতে পাবো, আর কত চরম হতে পারে এই সংঘাত। এই সংঘাতের কি কোথাও গিয়ে ইতি হতে পারে নাকি সমন্বয় সাধন সম্ভব? এই প্রশ্নগুলোই একের পর এক থাকছে, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। গত কয়েক বছরে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলার মানুষ। প্রতি পদে একে অপরের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেওয়া, একে অন্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশও নতুন কিছু নয়। কিন্তু বর্তমানে সেই সংঘাতই চরম আকার নিয়েছে। আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিধানসভায় দাঁড়িয়েই স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল ধনখড়। তার জের দেখা যায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও। একের পর এক ঘটনাক্রম সবারই জানা। রাজ্যপালকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে দরবার, রাজ্যপালকে টুইটারে ব্লক করা, নজিরবিহীন নানা ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। বুধবারে নেতাজি ইন্ডোরে নাম না করে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। দিয়েছে একটা ঘোড়ার পাল, একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। The statement by the Honorable Chief Minister, 100% factually incorrect statement. Nothing will deter me from prosecuting my constitutional path. রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সাংবিধানিক চেয়ারকে যেভাবে অমর্যাদা করছেন, এটা সংবিধানকে অপমান করার শামিল। মঙ্গলবার বাজেট পেশের পরই প্রধানমন্ত্রী মোদীর কাছেও রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছে তৃণমূল। কিন্তু এত তিক্ততা কেন? রাজ্যপালের সব প্রশ্নেই আপত্তি কেন নবান্নের? এই সংঘাত কি কখনো মিটবে? অন্তত ধনখড় যতদিন বাংলার রাজ্যপাল ততদিন এই সংঘাত চলবে বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব এবং যে গরমাগরম সংঘাত এবং সেই সংঘাতের পর আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি কি কথা বললেন সেগুলোও আমরা দেখলাম এবং এই নিয়েও চর্চা হতে থাকবে। এবং এই নিয়ে যখন আমরা আলোচনায় এসেছি সেই আলোচনায় আমরা পেয়ে যাচ্ছি যাদেরকে, তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আমাদের সঙ্গে থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র, সুপ্রিয় চন্দ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তাপস সিনহা সিপিএম নেতা। আমরা এদের প্রত্যেককেই পেয়ে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা কথা বলে নেব প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন। তথাগত বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেভাবে এই সংঘাতটা হচ্ছে, এটা গিয়ে আজকে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সংবিধানকে অপমান করা হচ্ছে বা সাংবিধানিক পদকে অপমান করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেছেন বা যেভাবে আক্রমণ করেছেন, আপনার প্রতিক্রিয়া? শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা 100% খাঁটি, যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সত্য। রাজ্যপাল একজন সাংবিধানিক অধিকারী এবং তিনি তো যদি তার কাজের সীমা লঙ্ঘন করেন, তিনি যদি তার অধিকারের সীমা লঙ্ঘন করেন, তাহলে মুখ্যমন্ত্রীর অবশ্যই অধিকার আছে সে সম্বন্ধে বলবার। কিন্তু সেটা তো উনি বলছেন না।
উনি তো একবারও বলছেন না যে কোথায় রাজ্যপাল সীমা লঙ্ঘন করেছেন, শুধু রাজ্যপালের নামে ক্রমাগত দোষারোপ করে যাচ্ছেন এবং আজকে শিষ্টাচার বিরোধী কথা বলেছেন, ঘোড়ার পাল ইত্যাদি কথা বলেছেন। এটা একটা কোনো মুখ্যমন্ত্রীর উচিত কথা হলো? এটা পাড়ার গুন্ডারা বলে এরকম কথা, একটা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এরকম কথা বেরোয় আমরা কখনো ভাবতে পারি? রাজ্যপালের অধিকার আছে তথ্য জানতে চাইবার। আসল গন্ডগোলটা কোথায় একটু বুঝতে হবে, আসল গন্ডগোলটা কোথায়? রাজ্যপালের অধিকার আছে তথ্য জানতে চাইবার, 100%, 1000% অধিকার আছে। সে তথ্য তিনি মৌখিকভাবে জানতে চাইতে পারেন, লিখিতভাবে জানতে চাইতে পারেন, দুটোই চাইতে পারেন। আমলাদের কাছে জানতে চাইতে পারেন, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন। কিন্তু যখন জানতে চাইবেন যে অধিকার তার সুরক্ষিত আছে সংবিধানের 167 অনুচ্ছেদে, সে সময়ে মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না, মুখ্যমন্ত্রী সেই অধিকার সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন না। রাজ্যপাল সেটা বলেছেন, মুখ্যমন্ত্রী অনুচ্ছেদটাকে বলতে পারছেন না যে কোথায় রাজ্যপাল ভুল করেছেন। সেই জন্য ক্রমাগত বলে যাচ্ছেন সংবিধান লঙ্ঘন করেছেন, ঘোড়ার পাল এসেছে, এই করছে তাই করছে, আমাকে গালাগালি দিচ্ছে, ইরিটেটিং। রাজ্যপাল কি এরকম অঙ্গীকার করেছেন যে মুখ্যমন্ত্রীকে প্রত্যেকদিন সকালবেলা মনোরঞ্জন করবেন? রাজ্যপালের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে যে প্রতিদিন মুখ্যমন্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে তাকে মনোরঞ্জন করতে হবে, তাকে গান শোনাতে হবে? তা নয়। রাজ্যপালের কিছু দায়িত্ব আছে এবং তথ্য জানতে চাওয়ার অধিকার তার মধ্যে একদম অলঙ্ঘনীয় দায়িত্ব, অলঙ্ঘনীয় অধিকার, যে সম্বন্ধে মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে। আপনি যে কথাটা বলছেন সেই কথারই সপক্ষে রাজ্যপাল জগদীপ ধনখড় আজকে কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তথাগত বাবু, আমার মনে হয় দর্শকদের একবার শুনিয়ে রাখা ভালো যে তিনি ঠিক কি বলেছেন এই গোটা ঘটনার প্রেক্ষিতে, তিনি তার সপক্ষে কি বলেছেন আমরা একবার শুনে নেব। আপনি আমাদের সঙ্গে থাকুন। The horse team of the Kolkata police was part of the Republic Day parade. It can happen. One particular horse was perhaps not in line, and she has used that episode as if the horse is showing back to the governor. Madam Chief Minister, if you have anything concrete, write to me. I am conveying through the media for over 2.5 years there has been total failure at your end. আমরা শুনলাম তথাগত বাবু যেটা বলেছেন জগদীপ ধনখড় রাজ্যের রাজ্যপাল, তিনি যেটা বলেছেন যে কোনো কিছু যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাহলে তিনি ইস্তফা দেবেন, এত বড় কথাও তিনি বলেছেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে চরম সংঘাত, সেখান থেকে কি তাঁর এই বার্তা কোথাও গিয়ে নবান্নে পৌঁছবে? নবান্নে ঠিকই পৌঁছবে। তাতে নবান্ন কর্ণপাত করবেন কিনা, তাতে নবান্নর হেলদোল হবে কিনা সেটা স্বতন্ত্র কথা। আসল কারণটা বুঝতে হবে। যে তথ্য জানবার অধিকার রাজ্যপাল প্রয়োগ করছেন, যে তথ্য জানাবার দায়িত্ব মুখ্যমন্ত্রীর ওপর আছে, সেই তথ্য মুখ্যমন্ত্রী জানাতে পারছেন না। কারণ সেটা জানালে মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন, মুখ্যমন্ত্রী ফাঁপড়ে পড়বেন। সেটা যাতে জানাতে না হয় যেন উল্টে রাজ্যপালকে গালাগালি করছেন, রাজ্যপালকে যায় নয় তাই বলছেন, রাজ্যপালকে অশিষ্ট কথাবার্তা বলছেন, কিন্তু একবারও বলছেন না যে রাজ্যপাল অমুক কাজটা করেছেন যেটা সংবিধানের অমুক অনুচ্ছেদের বিরোধী। সেটা বলুন না মুখ্যমন্ত্রী। রাজ্যপাল কোন কাজটা করেছেন সেটা সংবিধানের কোন অনুচ্ছেদের বিরোধী সেটা একবার বলুন না। আচ্ছা, আপনি যেটা বলছেন তথাগত বাবু যে রাজ্যপাল কোন কাজটা করেছেন যেটা সংবিধান বিরোধী, আবার পাল্টা যখন শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করছেন সেটা সংবিধান বিরোধী, তাহলে সেটাই বা কি করে দিগদর্শন করা বা সেটাই বা কি করে বলা যায় যে কোন কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী করছেন? তথ্য দিচ্ছেন না, রাজ্যপালকে তথ্য দিচ্ছেন না, উল্টে গালাগালি করছেন। রাজ্যপালের তথ্য জানবার অধিকার আছে, 167 নম্বর অনুচ্ছেদ 167, কান খুলে শুনে নিন। 167 নম্বর সংবিধানের অনুচ্ছেদ খুলে পড়ুন, তাতে কি লেখা আছে, তাতে রাজ্যপালের অধিকার আছে কিনা এবং সেই অধিকারের
যে দায়িত্ব, সেই দায়িত্বটা মুখ্যমন্ত্রী পালন করছেন না সেটার দিকে দেখুন। আর রাজ্যপাল কি করতে পারেন না সেটা বলা আছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ছাড়া বা তাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না, কিন্তু বলতে পারেন না এরকম কথা কোথাও বলা নেই। রাজ্যপাল বলতে পারেন না এরকম কোনো বারণ সংবিধানের মধ্যে নেই। এগুলো বলুন মুখ্যমন্ত্রী যে রাজ্যপাল কোন সংবিধান বিরোধী কাজ করেছেন। তথাগতবাবু, আপনি বলছেন 167 নম্বর অনুচ্ছেদ মানা হচ্ছে না, আপনি বলছেন তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, এটা সাংবিধানিক বিরোধী, সংবিধান বিরোধী, এই কথাটা আপনি বলছেন। তাহলে কেন রাজ্যপাল, যিনি কিনা একজন এমিনেন্ট লয়ার, তিনি কেন আদালতের পথে যাচ্ছেন না? আদালতের পথে রাজ্যপাল কি করে যাবেন? আদালত তো রাজ্যপালের নিচে। রাজ্যপালের অধিকার, রাজ্যপালের জায়গাটা, র্যাঙ্ক এন্ড প্রেসিডেন্স টেবিলটা দেখুন, তাতে আদালতের ওপরে রাজ্যপাল কি করে আদালতের কাছে যাবেন? এরকম আইনে কোনো এরকম ব্যবস্থাই নেই। রাজ্যপাল এরকম, বস্তুত সংবিধান প্রণেতারা কখনো ভাবতে পারেননি যে এরকম একটা অবস্থা দাঁড়াবে কখনো, যে রাজ্যপাল তথ্য জানতে চাইছেন আর মুখ্যমন্ত্রী তাকে তথ্য না দিয়ে গালাগালি দিচ্ছেন। এরকম অবস্থা কখনো সংবিধান প্রণেতারা ভাবতে পারেননি। সেই জন্য এই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। এটা কখনোই আদালত সমাধান করতে পারবে না। রাজ্যপাল থাকবেন, রাজ্যপাল নিজের কাজ করবেন। রাজ্যপাল যদি নিজের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা দেখাবেন, সেটা রাষ্ট্রপতির গোচরে আনবেন। কিন্তু শুধু বলা যে রাজ্যপালকে সরিয়ে দিন, রাজ্যপালকে সরিয়ে দিন, রাজ্যপালকে সরিয়ে দিন, তাতে চিড়ে ভিজবে না। নরেন্দ্র মোদী খুব কঠিন ঠাঁই, তাতে চিড়ে ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে রাজ্যে যাদেরকে পাঠানো হয়েছে, মূলত বারবার কথা বলা হয় যে রাজভবন আসলে বিজেপির অফিস, আসলে রাজভবনটা কোনো সাংবিধানিক জায়গা নয়, সেটা বিজেপির অফিস হয়ে গেছে। এই অভিযোগটা কিন্তু বরাবর করা হয়েছে, এখনো করা হয়। এগুলো তো ছেদ রাজনৈতিক অভিযোগ, এগুলোর কোনো ভিত্তি আছে? রাজ্যপালের কাছে বিজেপির নেতা কোনো দেখা করতে গেলে তিনি সময় দেন, রাজ্যপালের কাছে তৃণমূলের কোনো নেতা দেখা করতে গেলে তিনি সময় দেন। তাহলে কি করে বিজেপির অফিস হলো? এগুলো তো ছেদ কথা। এই কথার মধ্যে কোনো ভিত্তি নেই। রাজনৈতিক কথা, রাজনৈতিক বাহবা পাবার জন্য মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন। অনেক ধন্যবাদ তথাগত বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং তাপস সিনহা সিপিএম নেতা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একবার শুনে নেব আজকে যে নিয়ে আমাদের বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি জানিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমরা শুনবো। দিয়েছে একটা ঘোড়ার পাল, একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। এই কথাটা আমার মনে এলো কারণ 26শে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম, মাউন্টেন পুলিশকে দেখছিলাম, আমরা তাদের নিয়ে গর্ব করি। তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে। আমরা তো শিখিয়ে দিইনি, এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিই। The statement by the Honorable Chief Minister, 100% factually incorrect statement. Nothing will deter me from prosecuting my constitutional path. Where are we heading? The horse team of the Kolkata police was part of the Republic Day parade. It can happen. One particular horse was perhaps not in line, and she has used that episode as if the horse is showing back to the governor. Madam Chief Minister, if you have anything concrete, write to me. I am conveying through the media for over 2.5 years, there has been total failure at your end. আমাদের অগ্নিবাণ 1, রাজ্যপাল সংঘাত কি এভাবেই চলবে? এর কি কোথাও গিয়ে ইতি পড়বে না? আমাদের অগ্নিবাণ 2,
রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে কোনোভাবে কি এই যে সংঘাত, সেই সংঘাত ভুলে সমন্বয় সাধনের পথে এগিয়ে যাওয়া যায় না? অগ্নিবাণ ৩, রাজ্যপাল সংঘাত কিভাবে মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছে? বারবার যে লড়াই দেখছে সাধারণ মানুষ, তাদের কাছে কি বার্তা পৌঁছে যাচ্ছে? দুজন মানুষের সংঘাত এবং সেই সংঘাত রাজ্যের মানুষ কিভাবে দেখছে এবং কোথায় গিয়ে সংঘাতের কারণটা লুকিয়ে রয়েছে সেই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং সিপিআইএম নেতা তাপস সিনহা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আসবো আমি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই যে বারবার এই সংঘাতটা রয়েছে, এই সংঘাতটা বারবার যেটা দেখেছি সেটা চরম আকার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি সেই চরম সংঘাত নিয়েই। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা রাজ্যপালের অভব্য আচরণ, অশিষ্ট আচরণ, অভদ্র আচরণ। কোন আচরণ? এবং এই কোন আচরণ এত অসভ্য, এত অভব্য, এত অশিষ্ট? কোন আচরণ? রাজ্যপাল জবে থেকে এসছেন, জগদীপ ধনকর জবে থেকে এখানে রাজ্যপাল হিসেবে এসছেন, রাজ্যপাল আমরা সম্মান করি। জবে থেকে জগদীপ ধনকর লোকটা এখানে রাজ্যপাল হিসেবে এসছে, তারপর জবে থেকে রিপাবলিক বাংলায় রাজ্যে এসছে, রিপাবলিক বাংলা মিডিয়া হাউস হিসেবে কাজ করছে। আপনাদের মিডিয়া হাউসের রিলস দেখে নিন, কালেকশন দেখে নিন, আর্কাইভ দেখে নিন, বুঝতে পারবেন কোন কোনগুলো অশিষ্ট অভব্য আচরণ। আপনার কাছে বোঝার চেষ্টা করছি, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক অনেকদিন ধরে ভারতবর্ষে কাজ করছে, বাংলায় এত বছর, 1 বছর ধরে কাজ করছে। তো আমরা আমাদের দিকটা জানবো, কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে কোন জায়গাটা অশিষ্ট, অভব্য এবং আপনার মনে হচ্ছে যে সেটা ঠিক নয়। ফিরে যান, একটু পেছনে ফিরে যান। রাজশ্রী আপনার কাছে আসবো, কিন্তু সুপ্রিয়র কাছে একটু ছোট করে জানতে চাইবো যে অশিষ্ট কোন জায়গাটা? মাঝখানে কথা বলে শোয়েছে সুপ্রিয়, আরেকবার যদি আপনি প্রশ্নটা কাইন্ডলি রিপিট করেন, কাইন্ডলি। কোথায় এত চিৎকার গোলমালের মধ্যে শুনতে পাইনি। রাজ্যপালের আচরণ কোন জায়গায় অভব্য, কোন জায়গায় অশিষ্ট, আপনি যেটা বলছেন ঠিক কোন জায়গায়? না, আমি খুব ক্যাটেগরিক্যালি বলছিলাম যে হ্যাঁ, ওয়ান লাইনার হচ্ছে, আমি তো আপনাকে বললাম ওয়ান লাইনার যদি বলতে, এতগুলো আচরণ তো ওয়ান লাইনে বলা সম্ভব না। তাই জন্য বললাম যে আপনারা যবে থেকে এই রাজ্যে কাজ করছে, আপনারা সর্বভারতীয় মিডিয়া আপনাদের সম্মান জানাই, নমস্কার জানাই, কিন্তু আপনারা যবে থেকে এই রাজ্যে কাজ করছেন, শুধু তবে থেকেই যদি আপনারা একটু আর্কাইভ গুলো দেখে নেন, বুঝতে পারবেন রাজ্যপালের কোন কোন কাজগুলো অশিষ্ট, কোন কোন কাজগুলো অভব্য, কোন কোন কাজগুলো অভদ্র। শুধুমাত্র আমাদের দেখার জন্য নয় সুপ্রিয়, বিষয়টা কিন্তু অন্য জায়গায়। আমি আসবো সেই বিষয়টাতেই আসবো। ঠিক আছে, আমি রাজশ্রীর কাছে আসবো। রাজশ্রী আপনি বলুন। ম্যাম, নাথিং টেক পার্সোনালি। আমরা কেউ পার্সোনালি কিছুই নিচ্ছি না, আমরা আসবো এই বিষয়টাতে আসবো। শুধুমাত্র আপনারা জবে থেকে এ রাজ্যে এসে চ্যানেলে কাজ করছেন বা চ্যানেল চালাচ্ছেন এটা নয়। সুপ্রিয়বাবুদা বয়সটা খুব অল্প, তো ইতিহাসটা ওনাদের খুব একটা জানা নেই। একটু পেছনে যে সময় উনার নেত্রী যুবনেত্রী ছিলেন এবং সালটা বোধহয় রাজীব গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, 86-89 এবং তারপরে বোধহয় 90 থেকে 93, এই দুটো টার্ম গভর্নর ছিলেন পশ্চিমবঙ্গের সাইদ নুরুল হাসান। একটুখানি তৎকালীন অবস্থায় নুরুল হাসানের শেষ দিন, কংগ্রেসের রাজত্বকাল, কেন্দ্রে রাজ্যে সিপিএম এবং গভর্নর কিন্তু সেই বসিয়েছে কংগ্রেস, মানে রাজীব গান্ধী প্রথম টেনিয়রে প্রধানমন্ত্রী, তারপরে টেনিয়রে প্রধানমন্ত্রী হচ্ছেন পিভি নরসিংহ রাও। উনার নেত্রী সুব্রত মুখার্জি, এনারা দুজনে মিলে কি অবস্থা করেছিলেন নুরুল হাসানের একটুখানি দেখুন। একটু ফিরে যান, ওই বনেটের উপর দাঁড়িয়ে নৃত্য করা, যেটা ফেভারিট পাস টাইম, জয়প্রকাশ নারায়ণের বনেটের উপর দাঁড়িয়ে খানিকটা নেচে নিলাম, নুরুল হাসানের বনেটের উপর দাঁড়িয়ে নেচে নিলাম, তাকে হ্যাকেল করলাম, তাকে বলা হচ্ছে একদিকে সিপিএম তাকে নিয়ে হাসাহাসি করছে, অন্যদিকে তারা নিয়ে হাসাহাসি করছে সিপিএম এর লোক। আমাদের সঙ্গে রয়েছেন তাপস বাবু। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তো শুধুমাত্র রাজ্য বনাম রাজ্যপাল এই দুটো বা একজন মুখ্যমন্ত্রী বা একজন রাজ্যপালের মধ্যেই নয়, গোটা জায়গাটায় গিয়ে কোথাও গিয়ে একটা বিভাজন তৈরি হয়ে যায়। এই জায়গায় আপনার কি মনে হয় এই যে সংঘাতের উৎসটা ঠিক কি কারণে এত সংঘাত? না, আমি প্রথমে এটা বলতে চাই, এটা নিয়ে অনেকগুলো পর্ব রিপাবলিক বাংলায় হয়েছে, রাজ্যপাল এবং রাজ্যর সংঘাতটা। একটা বিষয় যদি আমরা সংবিধানের পাতা উল্টাই দেখতে পাবো, সেখানে কতগুলো ধারাতে রাজ্যপালের অধিকার সম্পর্কে সেখানে একটা লক্ষণ রেখা আছে। এটা ঠিকই যে এই রাজ্যপাল কখনো কখনো
সেই রেখা অতিক্রম করছেন। কিন্তু রাজ্য সরকার যে ভূমিকাটা পালন করছেন, যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে, রাজ্য সরকারেরও দায়বদ্ধতা আছে যে রাজ্যপালের কোন কোন নির্দেশিকা আমি মানতে বাধ্য। আমি এখানে ধরে নিলাম যে বিষয়টা নিয়ে তুমি আলোচনা করছো, রাজ্যপাল শুধু তথ্য চাইছে না, গত 10 বছর ধরে রাজ্যের জনগণ তথ্য চাইছে, বেকার যুবরা তথ্য চাইছে এই রাজ্যে শূন্যপদ কত, নিয়োগ হয়েছে কত, কিন্তু রাজ্য সরকারের কাছে কোনো তথ্য নেই। রাজ্যপাল পদটা তুলে দেওয়ারই পক্ষে ছিলেন প্রথম থেকে। সমস্ত কখনো বলেন রাজ্যপালের আমি ঠিক এই জায়গাতেই রাজশ্রী আসবো, আমি ঠিক এই জায়গাতেই আমি তাপস বাবুর কাছে একদম ওয়ান লাইনার একটা জানতে চাইবো, তথ্য জানতে চাওয়া, এটা কি কোথাও গিয়ে কোনো অপরাধ বা সংবিধান বিরোধিতা? তথ্য জানতে চাওয়াটা কি রাজ্যপালের কাজের এখতিয়ারের মধ্যে পড়ে না? আমি সিপিএম নেতার এই কথাতেই আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, আপনার কাছ থেকে জানতে চাইবো, অনেক কথা তো আপনি বললেন যে আমরা যতদিন ধরে সাংবাদিকতা করছি বাংলার বুকে, তখন থেকে যতগুলো ফুটেজ আছে তার মধ্যে কিন্তু কোনো তার আচরণে এমন কিছু দেখা যায় না যে তিনি শিষ্টাচার পালন করছেন কি করছেন না রাজ্যপাল। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে তিনি তথ্য জানতে চাইছেন রাজ্যের মানুষের বিভিন্ন প্রকল্প যেগুলো রাজ্য সরকার করেছে, তথ্য জানতে চাওয়াটা কি কোথাও গিয়ে তার সংবিধান বিরোধী কাজ নাকি তার এখতিয়ার বহির্ভূত কাজ? আপনার কি মনে হয়? 30 সেকেন্ড সময় দিচ্ছে। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার আর রাজ্যপালের মধ্যে সম্পর্কটা, রাজ্যপাল এখানে অভিভাবকের মতো, গার্জিয়ানের মতো সংবিধান আমি যতটুকু জানি বা বুঝি। রাজ্যপাল তিনি তথ্য জানতে চাইতেই পারেন, তথ্য জানতে চাওয়াটা অপরাধের কিছু নয়, কিন্তু রাজ্যপাল যে কায়দায় তিনি চলেন, আপনি যদি ক্যাটেগরিক্যাল প্রশ্ন করেন আমি তার ক্যাটেগরিক্যাল উত্তরও দিতে পারি। উত্তরটা হচ্ছে এরকম অনেকটা, উত্তরটা অনেকটা এরকম যে রাজ্যপাল বিধানসভায় এলেন, উদ্দেশ্য কি, এজেন্ডা কি, আম্বেদকরের গলায় মালা দেবেন। খুব ভালো কথা, বিধানসভাতে কেউ তো আমরা ব্যারিকেড করে রাজ্যপালকে আটকে দিনি বা রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করিনি, কিন্তু রাজ্যপাল আম্বেদকরের গলায় মালা দেওয়ার আগে নিজে গলায় মালা ঝুলিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়াতে বেশি উদ্গ্রীব, বেশি আগ্রহী, এবং তার মুখে রাজনৈতিক ভাষা, রাজ্যপালের মুখে রাজনৈতিক ভাষাটা বলছেন সুপ্রিয়। রাজশ্রী, আপনার জন্য 30 সেকেন্ড সময়। এটা কি আমাকে বলা হয়? হ্যাঁ রাজশ্রী, আপনার জন্যই 30 সেকেন্ড সময়। রাজ্যপাল কি করবে না করবে সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে, কারণ পশ্চিমবঙ্গটাকে তো ভারতবর্ষ থেকে আলাদা করতে হবে, সেটাই হচ্ছে ওদের এটাই ওদের একমাত্র এজেন্ডা, যে কোন রকম কোন এখানে থাকবে না, কেন্দ্রের কোনো হাত থাকবে না, বাংলা 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 ভারতবর্ষ থেকে আলাদা, বাংলা ভারতবর্ষের মধ্যে অংশ নয়। অসুস্থ এটা তো প্রথম থেকে এজেন্ডা, বাংলাকে একটা আলাদা করে নিয়ে যাওয়া, আলাদা রাষ্ট্র তৈরি করা, আলাদা করে সেপারেটিস্ট একটা অ্যাক্টিভিটিস চিরকাল। এটা শারজিল ইমামের জন্য কি করেছে, যখন যে চিকেন নেক করিডোর দিয়ে কাট অফ করে দিতে বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি করেছে? কিচ্ছু তো করেনি। এইসব সিলেবাস দিয়ে হয় না, ওই জন্য ভোটে ওই হাল, এইসব সিলেবাস দিয়ে হয় না, এইসব ওই জন্য ভোটে একদম মেরে এইসব সিলেবাস পড়ে হবে না বাংলায় সব সময়। পাকিস্তান, হিন্দু মুসলিম আলাদা হয়, ভোটের সিলেবাস তো মেশিন বদলের সিলেবাস না, তো মেশিন বদলের সিলেবাস তো সেটা তো তোমরা অনেক বেশি ভালো জানবে ভাই। তত হারবে, হাস্যকর, এগুলো যত বলবে তত হাসবে লোক, এখন ঘোড়ায়ও হাসে। আরে কে হারবে কে জিতবে তোমরাও তো হেরেছো, তোমার নেত্রীও তো গোহারান হেরেছে, তোমার নেত্রী নিজে হেরে বসে আছে, তোমার নেত্রী শুভেন্দুর কাছে হেরেছে, তোমার নেত্রী অতীতে হেরেছে, তোমার নেত্রী তো প্রত্যেকবার সরকার বদল করতে গিয়ে করতে পারেনি। 2001, 2006 কিসের হারা? আমাদের আলোচনার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে যে আলোচনাটা দাঁড়িয়ে রয়েছে, যে তথ্য জানা, তথ্য জানতে চাওয়া কি রাজ্যপালের কোথাও গিয়ে তার এখতিয়ার বহির্ভূত কাজ? কিন্তু এখানে প্রশ্ন উঠে আসছে যে তিনি কিভাবে জানতে চাইছেন, সেইটা নিয়ে সুপ্রিয়দের বা তৃণমূলের তরফ থেকে তারা বলছেন যে তাদের কোথাও গিয়ে একটা অসুয়া রয়েছে বা তারা সেইটা নিয়ে তার বিরোধিতা করছেন। আমরা এই আলোচনা চালিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। আমরা আমাদের আলোচনায় ফিরে এলাম এবং এই আলোচনায় একেবারে একদম ছোট ছোট করে আমরা প্রশ্ন রাখবো আমাদের সব অতিথিদের কাছে। আমি প্রথমেই আসবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, যে টুইট ব্লক করা নিয়ে যে আমরা জানি যে বিতর্ক তৈরি হয়েছে, আজকেও সেই বিষয় নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই জানতে চাইবো জগদীপ ধনখড় তিনি বলেছেন যদি কোনো অসম্মানজনক টুইট বার্তা থাকে তাহলে সেটা সামনে আনুন, প্রমাণ করুন। আপনাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া? 30 সেকেন্ড সময় দিচ্ছি। অসম্মানের তো নিদর্শনের পর নিদর্শন জগদীপ ধনখড় সাহেব নিজে তৈরি করে যাচ্ছেন। আমরা প্রত্যেকে, তুমিও নিশ্চয়ই জানো, আমরা প্রত্যেকেও দেখেছি মুখ্যমন্ত্রী টুইটারে ব্লক করার সাথে সাথে তার প্রায়
কি বলবো 10 ঘন্টা অতিক্রান্ত হয়নি, তার মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজকে কপি করে টুইটারে দিয়ে দিচ্ছেন। ফলে মানে কি বলবো, মানে উনি যতদিন রাজ্যপাল নামক এই সাংবিধানিক পদটায় রয়েছেন ততক্ষণ তো পদের গরিমা, আমরা তো আর জগদীপ ধনকর বা শুভেন্দু অধিকারীর মতো নই যে পদের গরিমা ভুলে আমরা আক্রমণ করব। আমরা সেই রাস্তায় হাঁটবো না, আমরা ব্যক্তিগত যে সমস্যা বা সাংবিধানিক যে সমস্যা সেটা তুলে ধরবো, কিন্তু আমরা সেই পথে হাঁটবো না। বরং আমরা বলবো যে রাজ্যপাল তো উনি সারা জীবনের জন্য তো আজীবনের পদ নন রাজ্যপালটা। তারপরে তো এই যে অভব্য আচরণ উনি করছেন, ওনার মোবাইলে যদি আজকে আমি তৃণমূল ছাত্র পরিষদ সবাই একটা করে মেসেজ করে তো ভালো হবে? মানে এই ধরনের রাস্তা না হাঁটাই ভালো। এইরকম ভাবে এই রাস্তায় না হাঁটাটাই ভালো বলছে সুপ্রিয়। আপনার জন্য সময় দিচ্ছি 30 সেকেন্ড। ওনারা অলরেডি রাজ্যপালের এর আগেও রাজ্যপালের নাম্বারটা এরকম ভাবে সার্কুলেট করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটাও সামনে এসেছে। তো এটা নতুন কোনো কথা বা এই হুমকিটাই বলে দিচ্ছে যে উনার নাম্বারটাকে নিয়ে ওনারা সার্কুলেট করবেন। তো ব্যাপারটা হচ্ছে এটা, যার যেরকম চিন্তা ভাবনা আছে সেরকমই কথা বলবে, যার যেরকম পার্টির মাথার যেরকম হবে তো বাকিটা সেরকমই বলবে। অতীতেও তার নেত্রী যেরকম কাজ করেছেন গভর্নরদের সঙ্গে, তিনি নিজে যখন যুবনেত্রী ছিলেন, আজকে তিনি দাঁড়িয়ে সে একই কাজ করছেন। তো নতুন তো কোনো কথা নয়, এটা একদম পুরনো আচরণ। এটা অতীতে এটা নতুন করছেন, উনি প্রত্যেকটা রাজ্যপালের সঙ্গে করছেন। উনি নিজে যখন ক্ষমতায় ছিলেন না তখনও উনি একই কাজ। তাপস বাবুর কাছে আসবো। তাপস বাবু, আমরা দেখতে পাচ্ছি যে কখনো রাষ্ট্রপতির কাছে চিঠি যাচ্ছে, কখনো প্রধানমন্ত্রীর কাছে চিঠি যাচ্ছে যাতে এই রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কেন এত প্রচেষ্টা রাজ্যের তরফ থেকে যাতে এই রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয়? রাজ্যপাল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোনোদিন পরিষ্কার না। গোপাল কৃষ্ণ গান্ধীর সময় তখন একরকম অবস্থান ছিল, এখন একরকম অবস্থান, এটা আমি পরিষ্কার বলতে পারি। এখানে যে বিজেপি এবং তৃণমূলের মুখপাত্রের দ্বন্দ্বটা হচ্ছে, এটা একটা গঠাপ গেম। ঠিক রাজ্যের মানুষের সমস্যা, দেশের মানুষের সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে কখনো টুইট যুদ্ধ হচ্ছে, কখনো ব্লক করা হচ্ছে, কখনো বাক যুদ্ধ হচ্ছে। জনগণের সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূল বিজেপি পরিকল্পিতভাবে এই কাজটা করছে। তৃণমূল বিজেপি পরিকল্পিতভাবে এই কাজটা করছে বেকার জনগণের সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য। সময় শেষ। আমরা এই আলোচনার মধ্যে থাকবো, কিন্তু এই আলোচনার মধ্যে যে বিষয়টা সব থেকে বেশি করে উঠে আসে, যে এই সংঘাতটা যে মানুষের জন্য এই দুটো পদ অর্থাৎ সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান, তারাই যখন সংঘাতে লিপ্ত, সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়, তাদের কাছে এই বিষয়টা কতটা কাম্য, আমরা একবার দেখে নেবো আজকের আলোচনার ব্রহ্মাস্ত্র। উন্নয়ন যদি লক্ষ্য হয় তাহলে সংঘাত কেন? দুজনের তরফ থেকেই বলা হচ্ছে রাজ্যের মানুষের ভালোর জন্য তারা চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের উন্নয়ন লক্ষ্য, তিনিও বলছেন, রাজ্যপাল তিনিও বলছেন রাজ্যের উন্নয়নই লক্ষ্য। তাহলে কেন এই সংঘাত? এই সংঘাতটা কোথা থেকে জেনারেটেড হচ্ছে? আমরা আরো একবার যাব, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। আবারও সেই প্রশ্নটাই করব, তথ্য জানতে চাওয়া, তথ্য জানতে চেয়েছেন বারবার রাজ্যপাল, কখনো মুখ্য সচিবকে ডেকেছেন, কখনো অন্যান্য আমলাদের ডেকেছেন, কিন্তু কোথাও গিয়ে তথ্য জানতে চাওয়াটাই কি তার অপরাধ হয়ে যাচ্ছে? কেন 5 টাকার ডিম ভাত নিয়ে তিনি প্রশ্ন করবেন, কেন বাকি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করবেন? এটাই কি সমস্যা? একদমই এটা সমস্যা নয়, একদম এক কথায় উত্তর হচ্ছে একদম এটা সমস্যা নয়। স্ক্রিনে যে প্রশ্নটা চলছিল আর তুমি যে মুখে প্রশ্নটা করলে, দুটো আলাদা প্রশ্ন। তাই প্রথমে তোমার প্রশ্নের উত্তর দিলাম, স্ক্রিনের প্রশ্নটা উত্তর দিই যে উন্নয়নে যদি দুটো জায়গা, দুটো পজিশনে যদি স্টেক হোল্ডার হয় তাহলে উন্নয়নে আপত্তিটা কোথায়? আমার কথা হচ্ছে উন্নয়নে রাজ্যপালের বিন্দুমাত্র ভূমিকা নাই। উন্নয়নটা করে রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং রাজ্যের সমস্ত বিধায়করা, যে কোনো দলে, সিপিএম বিজেপি কংগ্রেস, সিপিএম কংগ্রেস অবশ্য এখন নেই, ওদের উপর লোক ফেড আপ, আর ওরা তাই অন্যদের গটাপের গল্প বলে বেলায়। আর তৃণমূল বিজেপির যা এমএলএ রাজ্যে রয়েছে, আর আরেকটা কি দলের এমএলএ আছে, সেই এমএলএরা জায়গায় জায়গায় উন্নয়নের দায়িত্ব থেকে লোকাল এজেন্সি করে। জানার চেষ্টা করো, সারা ভারতবর্ষে সিপিএম আছে, তৃণমূল শুধু বাংলায় আছে। সারা ভারতবর্ষে সিপিএম সরকার করবে। আপনি মালা জপুন, সিপিএম সরকার করবে 24-এ। আমি ক্যাটাগরিক্যাল ওয়েট এন্ড সি 34 বছর ছিলাম, 34 বছর যা করেছি। আরে আমাদের কোন মন্ত্রী, তাপস বাবু আপনাকেই জিজ্ঞাসা করি, 34 বছর ধরে তো ছিলেন, তারপরে যে 10 বছরটা এখন দেখতে পাচ্ছেন এবং রাজ্যপাল সংঘাত দেখতে পাচ্ছেন, কোথাও গিয়ে কি কোনো জায়গায় এই ধরনের সংঘাত চোখে পড়েছে? কখনো কি মনে পড়ে স্মরণীয় ইতিহাসে? উনারা বলবেন কি করে প্রমোদ দাশগুপ্ত বিডি পান্ডাকে বাংলা দমন পান্ডে বলেছিলেন? সে কথা কি উনারা নিজেরা স্বীকার করতে পারবেন? বাংলায় গভর্নরদের উনারা কি হাল করেছিলেন?
বাকি লিস্ট অফ গভর্নরদের নাম বলবো যাদেরকে উনারা একেবারে ব্যতিব্যস্ত করে ছেড়েছিলেন। তাপস বাবু, ধর্মবীরের কি অবস্থা করেছিলেন তাপস তাপসবাবুরা? বাবু, বলুক। বিটি পান্ডে, ধর্মবীর। তাপস বাবুর সঙ্গে সম্ভবত কোন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি একবার রাজস্বীর কাছেই জানতে চাই, এই যে এই 5 টাকার ডিম ভাত নিয়ে প্রশ্ন করা বা রাজ্যে আইন শৃঙ্খলা কি অবস্থায় আছে, রাজ্যে যুবকদের বেকারত্ব নিয়ে প্রশ্ন করা, এগুলো যেভাবে করা হচ্ছে সেইভাবে করাটা তৃণমূল তাদের তরফ থেকে বলা হচ্ছে তারা মেনে নিতে পারছেন না। এইটা কি কোথাও গিয়ে সংবিধান বিরোধী? দেখুন, পুরোহিত ভাতার নাম করে কাকে কাকে পুরোহিত ভাতায় তৃণমূলের ক্যাডারদের নাম ঢুকানো আছে। লক্ষ্মীর ভান্ডারের নাম করে টাকা ঢুকছে, কিন্তু আবার SMS চলে আসছে। আমফানের একই পরিবারের বাবা কাকা ছেলেদের পর লিস্ট। শেখ আলী, তার ছেলের নাম হচ্ছে মন্ডল, মানে বাবার সঙ্গে ছেলের পদবীর কোনো মিল নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে গুছিয়ে লিস্টে দিতে আমরাই দেখেছি নেটওয়ার্কে, মিডিয়ার মধ্যে আমরাই দেখতে পেয়েছি সে সমস্ত লিস্ট চলে এসেছে। তো এই বিরাট উন্নয়ন, তার মধ্যে দুয়ারে মদ প্রকল্প ইত্যাদি সমস্ত ব্যাপারে একটুখানি রাজ্যপাল জানতে চেয়েছেন, এটাই হচ্ছে উনার দোষের হয়ে গেছে। সব জায়গায় দেখি বিজেপি এলেই দুয়ারে মদ বলে, এইগুলো কোনো হচ্ছে প্রকল্প জানেই না। দুয়ারে মদ কাকে দেওয়া হচ্ছে, কোথার থেকে আসছে, এগুলো জানতে চাইলে রাজ্যপালের তো দোষের হবেই, বলুন না। সুপ্রিয়, থ্যাংক ইউ। আমি শুধু একটু বলি, প্রথম কথা হচ্ছে বিডি পান্ডেকে, ভৈরব দমন পান্ডেকে বাংলা দমন পান্ডে বলেছিল প্রমোদ দাশগুপ্ত, একদম ফ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেছে রাজস্বীদা। এটা সিপিএম তো তার উত্তর না দিয়ে ডিসকানেক্ট হয়ে গেল, আর কি বলবো সিপিএম কে। আমি বিজেপিকেও মনে করে দিতে চাই যে নরেন্দ্র মোদী যে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী 2012-13 সাল, কমলা বেনিওয়াল খুব সম্ভবত রাজ্যপাল ছিলেন, সেই কমলা বেনিওয়ালের সময় লোকায়ুক্ত নিয়োগ সেই লোকায়ুক্ত নিয়োগকে কেন্দ্র করে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বন্দ্ব সেখানেও দেখেছি। মানে এটা একটা সাংবিধানিক সমস্যা। আগের দিন একটা কোনাল বাবু একটা চ্যানেলে ছিলেন, পশ্চিমবঙ্গে ফিরে আসুন দাদা, পশ্চিমবঙ্গে ফিরে আসুন, সুপ্রিয় দা, পশ্চিমবঙ্গে ফিরে আসুন। এই কথায় ফট করে একটুখানি ঘুরে এলাম, একটুখানি উত্তরপ্রদেশ, একটুখানি ত্রিপুরা, একটুখানি উড়ু করে এলাম। তুমি মোদির ব্যাপারে জানো না, উত্তরপ্রদেশটাতে তুমি বলো তুমি মোদির লাইন করো, তৈরি করবে শুভেন্দু একটা কাউন্সিলর জেতাতে পারবে, তোমার কাছে শুভেন্দু নেতা, মোদিকে ভুলে গেছো, দল পশ্চিমবঙ্গে মোদিকে চেনো না। অত গুজরাট মোদি প্রধানমন্ত্রী, মোদি আপনার আর ওই যে নীরব মোদি নয়, নরেন্দ্র মোদি নির্বাচন লড়বে, নীরব মোদি নয়। আরে বাবা, ওনার যদি ক্ষমতা থাকে, মমতা নরেন্দ্র মোদির এগেইনস্টে দাঁড়াবে কি? প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা কি আছে তুমি প্রধানমন্ত্রীর এগেইনস্টে দাঁড়ানোর? হ্যাঁ কি না বলুন। গাল লাভ নেই, খবরে হেডলাইন করে লাভ। বিজেপি থেকে কোনটা গাল গল্প? কমলা বেনিওয়ালকে চিনতে পারছো 2012 সালে? আপনার জন্য কিছুক্ষণ আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে এই ধরনের রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত কোনো কিছু কি মনে পড়ে যে ইদানিং কালে আমরা যেটা বাংলায় দেখছি, আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগও উঠেছিল? 34 বছরে এই ধরনের রাজ্যপাল সম্পর্কে কোন রকমের একটা শব্দ আমাদের জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বা কোনো মন্ত্রী প্রয়োগ করেনি। রাজ্যপাল অনেক সময় গোপালকৃষ্ণ গান্ধী সীমা লঙ্ঘন করেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানিয়েছে। আসলে সুপ্রিয়দের এসব ইতিহাস জানা নেই, ওরা ইতিহাস চর্চা করতে চায় না। গোটা রাজ্যে এটা জানতে হবে 34 বছর ধরে যে উন্নয়ন করেছে আজকে ধ্বংস। রাজ্যপাল যদি তথ্য জানতে চায় ক্ষতি কোথায়, জনগণ তথ্য জানতে চায়, উত্তর দিতে ক্ষতি কোথায়, জনগণ তথ্য জানতে চায়। আমরা একাধিকবার বলেছি কি করেছে মমতা ব্যানার্জি, প্রকাশ করুন। গোটা রাজ্য হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে, গোটা রাজ্য হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে, তথ্য দিতে অসুবিধে কোথায়? আসলে রাজ্য সরকারের কাছে কোনো তথ্য নেই, তথ্য লোপাট করা হচ্ছে, তথ্য লোপাট করে দেওয়া হয়, তথ্য রাখা হয় না। এখানে কি তথ্য লোপাট করা হয়? কোনো উত্তর নেই সিপিএম এর কাছে। সিপিএম আজকে আছে জামানা নেই। রবীন্দ্র দেবরা একসময় ক্যাটাগরিক্যাল কথা বলতো। বিডি পান্ডেকে করেছিলেন সেটা মনে আছে না? বিডি পান্ডেকে চিনতে পারছো? প্রত্যেকটা প্রশ্নে 34 বছরে কোন মন্ত্রীকে জেলে যেতে হয়নি, আর 10 বছরে কতজন জেলে গেছে? জেলের ভয় কেন? কতজন জেলে গেছে? চুরির দায়ে চুরি করে জেলের ভয় পাচ্ছ কেন? বিডি পান্ডেকে মনে আছে? প্রমোদ দাশগুপ্ত বলেছিল বাংলা দমন পান্ডে চুরি করে জেলে। আমি তো তোমাকে একটা কথা বললাম যে আমাদের নেতাদের কাছে ভারতরত্নের জন্য, পদ্মভূষণের জন্য চিঠি আছে, আর তোমাদের ইডির চিঠি বীরভূমের সভাপতিকে দিল্লি যেতে হবে। বীরভূমের সিভিকে
ওই তো কমিউনিস্ট পার্টির লিডারদের কাছে ভারতরত্ন পদ্মভূষণের চিঠি আছে। আজকের এই আলোচনায় আমাদের যে দ্বন্দ্ব জায়গা থেকে শুরু হয়েছিল সেই দ্বন্দ্বটা কোথাও গিয়ে আমাদের আলোচনার টেবিলেও চলে আসে এবং সেই জায়গা থেকে আমরা যখন আমরা সুপ্রিয় হন বা রাজস্বী হন বা তাপসবাবু হন তাদের কিন্তু কোথাও গিয়ে এইটা হয়তো বলাতে পারলাম না যে কোথাও যদি মানুষের উন্নয়নই লক্ষ্য হয় তাহলে কেন সমন্বয় সাধন করে দুটো পদ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে না? উন্নয়ন কি সত্যিই করা যায় না একসঙ্গে সমন্বয় সাধন করে কাজ করার মধ্যে দিয়ে? আমাদের এই আলোচনা এখানেই শেষ করতে হবে। এই আলোচনা তো আগামী দিনেও চলতে থাকবে, কারণ এই রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত আদৌ এই জল কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে এখনো পর্যন্ত হয়তো কেউ জানে না। আমরা এই আলোচনা আগামী দিনেও করব, তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। এরপর রয়েছে ব্রেকিং নিউজ সেগমেন্ট, সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা বিরতির পর। আমরা এই মুহূর্তে চোখ রাখবো সংসদের দিকে। লোকসভায় রাহুল গান্ধী তিনি কি বলছেন, কংগ্রেস নেতা এবং সাংসদ তিনি কি বলছেন আমরা শুনবো। That is why you're focusing completely on 5 or 10 people. I don't have a problem with that. I don't have a problem with big industry. Focus on them. But please realize that they cannot produce jobs for you. Small and medium industry is the only people who can produce jobs for you. That is the reality. और हो क्या रहा है, 2 हिंदुस्तान बन रहे हैं, आप यहाँ पे भाषण देते रहते हो, नया हिंदुस्तान, न्यू इंडिया, मेक इन इंडिया, और कौन से नारे हैं, स्टार्टअप इंडिया। आप ये बोलते रहते हो और देश में बेरोजगारी फैलती जा रही है। और आप ये मत सोचिए कि ये जो गरीब हिंदुस्तान है जिसको आप बना रहे हैं, ये मत सोचिए कि ये चुप बैठा रहेगा। ये मत सोचिए कि ये चुप बैठा रहेगा, ये चुप नहीं बैठा रहेगा। इस हिंदुस्तान को सब कुछ दिख रहा है। इस हिंदुस्तान को दिख रहा है कि आज, सुनिए, इन लोगों को दिख रहा है कि आज ये आंकड़ा आप सुनिए, ये आपकी सरकार की देन है, ये आंकड़ा अच्छी तरह सुनिए। इस गरीब हिंदुस्तान को दिख रहा है कि आज हिंदुस्तान के 100 सबसे अमीर लोगों के पास हिंदुस्तान के 55 करोड़ लोगों से ज्यादा जायदाद है। बात समझिए, 10 लोगों के पास 40% हिंदुस्तान से ज्यादा धन है, 10 लोगों के पास। ये कैसे हुआ? ये आपने किया, ये नरेंद्र मोदी जी ने किया। यही न्यू इंडिया। और तो मैं आपको एक सुझाव देता हूं, प्रधानमंत्री जी को आपको सुझाव देता हूं, ये जो 2 आप हिंदुस्तान आप बना रहे हैं, इन 2 हिंदुस्तानों को जोड़ने का काम जल्दी से शुरू कीजिए। स्मॉल एंड मीडियम इंडस्ट्रीज की मदद करना शुरू कीजिए। जो हमारे बेरोजगार युवाएं हैं उनकी मदद कीजिए। और ये जो आप पूरा का पूरा धन इन्हीं 5-10 लोगों को दे रहे हो, क्योंकि ये आपकी मार्केटिंग करते हैं, आपको टीवी, व्हाट्सएप, फेसबुक पे लगाते हैं, ये काम आप बंद कीजिए, नहीं तो देश का नुकसान होगा। आपका नहीं, देश का नुकसान होगा। तो पहला मेरा सुझाव ये है। नंबर 2 और नंबर 3 भी है, अभी आएगा वो। আমরা এই মুহূর্তে চোখ রাখবো চন্দননগরে ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেদারনাথ, বদ্রীনাথ ধাম আদি গুরু শঙ্করাচার্যের হড়কা মানে ভেসে যাওয়া শঙ্করাচার্যের সমাধিস্থলকে নবরূপে লোকার্পণ করেছেন মোদীজি। গত 13ই ডিসেম্বর বাবা মহাদেবের কাশীধাম নতুন ভাবে সাজিয়ে আমাদের কাছে তুলে দিয়েছেন মোদীজি। কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তি ফিরিয়ে এনেছেন মোদীজি। তাই সব সনাতনীকে ভোট দিতে হবে পদ্ম ফুলে এবং ভোট দিতে হবে মোদীজির সমর্থনে, বিজেপির প্রার্থীকে। মোদীজি শক্তিশালী হলে আমরা শক্তিশালী হব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু পাঞ্জাব, হিন্দু পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন, নইলে আমাদের থাকতে হতো
ইসলামিক কান্ট্রি ঢাকা বা ইসলামাবাদের আন্ডারে। 27 ফেব্রুয়ারি 108টি পুরসভায় ভোট। আগামীকাল জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে। কাল নোটিফিকেশন জারি, 3রা থেকে 9 তারিখ পর্যন্ত জমা দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়া যাবে এবং 10 ফেব্রুয়ারি স্ক্রুটিনি হবে। 12 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 500 জনের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। অডিটোরিয়ামে 200 জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। অনির্বাণের অগ্নিবাণের আজকের এই স্পেশাল এপিসোড এখানেই শেষ করছি। সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।